সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতে আছো এবং সবাই সুস্থ আছো। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাসে। তোমরা যারা একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছো, তোমাদের সঙ্গে এর আগে আমার জুমে ক্লাস হয়েছে এবং অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তো যেহেতু গত ক্লাস তোমাদের জুমে হয় নাই, সেই কারণে আজকে আমি তোমাদের যে অনলাইন ক্লাস নিচ্ছি, এটা তোমরা ইউটিউবে এই ক্লাস দেওয়া থাকবে, তোমরা প্রত্যেকেই দেখবে আশা করি। তো আমি প্রথম দিন তোমাদের সঙ্গে আসলে মূল আলোচনায় যেতেই পারিনি। মোটামুটি সাহিত্য কি বা সাহিত্যের যে যুগ বিভাগগুলি আছে এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে তোমাদেরকে বিভিন্ন বইয়ের নাম মানে বলা হয়েছিল, তোমরা জানতে চেয়েছিলে যে তোমাদের কি কি বই কিনতে হবে। তো সেগুলো সম্পর্কে আমি মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দিয়েছি এবং তোমরা সবাই জানো যে নতুন সংস্করণ যেটা তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে সাহিত্য পাঠ বই আছে, এই বইয়ে আমরা গত বছরের চেয়ে এবারে কিছু গদ্য কবিতা তোমাদের চেঞ্জ হয়ে গিয়েছে, যেগুলো আমি তোমাদেরকে বলেছি। অনেকেই তোমরা ফোনও করেছো, তাদেরকে আমি কোন গদ্য কবিতাগুলি চেঞ্জ হয়েছে সেগুলোও বলে দিয়েছি। তো যা হোক, আজকে আমি মূল আলোচনায় যেতে চাই। যেহেতু আমি প্রথম দিন তোমাদের সঙ্গে ক্লাস নিয়েছিলাম, সেহেতু সেই অনুযায়ী আমি গদ্য অংশটাই তোমাদেরকে শুরু করতে যাচ্ছি বা শুরু করতে চাচ্ছি। এর আগে বাংলা স্যার তোমাদের মিঠুন স্যার মনে হয় বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা নিয়ে আলোচনা করেছিলেন। তো আমি তোমাদের সঙ্গে আজকে যে গল্পটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই গল্পের নাম হলো অপরিচিতা, আর এই গল্পটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা সবাই বই পুস্তক খুলে বসো এবং প্রত্যেকেই কি করো যে মনোযোগ দিয়ে আমার আজকের ক্লাসটা শোনো, তাহলেই কি হবে যে খুব সহজেই আমরা এই অংশটা বুঝতে পারবো। তো দেখো, সবাই বোর্ডের দিকে খেয়াল করো যে বোর্ডে আমি তোমাদেরকে একটু মানে যে তথ্যগুলি একবারে না দিলেই নয় সেরকম কিছু তথ্য দিয়েছি। যে আজকে যে আমাদের মূল আলোচনার বিষয় যে গল্পটা, এটা হলো আসলে একটা ছোট গল্প। এই ছোট গল্পটার নাম কি? অপরিচিতা। আর অপরিচিতা শব্দের অর্থ আমরা সবাই জানি যে এটা কি, এখানে আ প্রত্যয় যোগ করা হয়েছে। যে পুরুষবাচক শব্দে যখন কি করা হয়, আ প্রত্যয় যোগ করলে কিন্তু আমরা সেই শব্দটাকে কি করতে পারি, স্ত্রীবাচক শব্দে পরিণত করতে পারি। তো সেই হিসেবে আমরা এখানে অপরিচিতা মানে কি একটা স্ত্রীবাচক শব্দ দেখতে পাচ্ছি। যে অপরিচিতা মানে কি, যাকে আমরা কেউ কি করি না, যে যারা আমাদের চেনার বাইরে, যাকে আমরা চিনি না, এরকম একটা গল্প কে লিখেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথের যে তথ্যগুলি, এই তথ্যগুলি আমরা মোটামুটি সবাই কি করেছি, যে যারা আমরা এসএসসি পাশ করেই কিন্তু কি করেছি, যে ইন্টারমিডিয়েট ক্লাসে ভর্তি হয়েছি। তো রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 1861 খ্রিস্টাব্দের 7ই মে সে জোড়াসাঁকোর, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার দাদার নাম কি ছিল? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আর বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথের মায়ের নাম কি ছিল? সারদা দেবী। তো এটা আমরা কিন্তু সবাই জানি। এবং রবীন্দ্রনাথের ছদ্মনাম কি, এখানে আমরা দেখেছি যে ছদ্মনাম ভানু সিংহ ঠাকুর। রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ছিল? ভানু সিংহ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স, এই স্কুলগুলোতে তিনি ভর্তি হয়েছিলেন এবং কিছুদিন পড়াশোনাও করেছিলেন। এবং আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ এর কি বাধাধরা জীবন বা এরকম একটা গণ্ডির মধ্যে জীবন, লেখাপড়া, তার শাসন, এগুলো তিনি মোটেও কি পছন্দ করতেন না, বা সেই কারণে তাকে বারবার স্কুল ছেড়ে দিতে হয়েছিল। এবং আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের যদি যে তথ্যগুলি বা রবীন্দ্রনাথ সম্পর্কে যদি আমরা বলতে যাই, তাহলে কি অনেক বিষয় আমাদের আলোচনা করতে হয়। তো যে কথাগুলি না বললেই না, যে তার উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থগুলো আছে, আমরা সবাই জানি যে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি কি কি? মানসী, সোনার তরী, তাই না, খেয়া, তারপরে বলাকা, নৈবেদ্য, পুনশ্চ, তারপরে হচ্ছে তোমার জন্মদিনে, শেষ লেখা, এগুলি তার এক একটা বিখ্যাত কি কাব্যগ্রন্থ। এবং উপন্যাসের কথা যদি বলতে যাই, তাহলে উপন্যাসগুলি কি কি আছে? যে গোড়া আছে, চোখের বালি আছে, নৌকাডুবি আছে, শেষের কবিতা আছে, তাই না? তো এই যে উপন্যাসগুলি, এই উপন্যাসগুলি কিন্তু রবীন্দ্রনাথের এক একটা বিখ্যাত উপন্যাস। এবং এশীয়দের মধ্যে তিনি সর্বপ্রথম কি করেছিলেন? নোবেল পুরস্কার
পেয়েছিলেন। দেখো 1913 সালে তিনি কি পেয়েছেন, এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থতে আমরা দেখেছি যে গীতাঞ্জলির কবিতা আছে, খেয়া কাব্যগ্রন্থের কবিতা আছে, নৈবেদ্য কাব্যগ্রন্থের এবং শিশু নামক তার যে একটা কাব্যগ্রন্থ আছে সেখানকারও কিছু কবিতা সব মিলায়ে, খেয়া, নৈবেদ্য, শিশু, গীতাঞ্জলি মিলায়ে তার যে কাব্যগ্রন্থ তিনি ইংরেজিতে, সেই কাব্যগ্রন্থটা কি পেয়েছিল, নোবেল পুরস্কার পেয়েছিল, যেটার নাম ছিল সং অফারিংস। তার নাম কি ছিল? সং অফারিংস। এই সং অফারিংসটাই আসলে গীতাঞ্জলি নামে পরবর্তীতে তিনি কি করেছিলেন, বাংলায় অনুবাদ করেছিলেন। এবং এই সং অফারিংস এর মুখবন্ধ কিংবা যেটাকে ভূমিকা অংশ বলা হয় সেটা লিখেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটস, যার নাম হলো উইলিয়াম বাটলার ইয়েটস। আর রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ ছিল কি, বনফুল ছিল, যেটা আমরা প্রায় বইয়ে দেখেছি যে 15 বছর বয়সে, কিন্তু অ্যাকচুয়ালি যখন 13 বছর 7 মাস বয়স তখনই তিনি কি করেছিলেন, এই প্রথম কাব্যগ্রন্থ লিখেছিলেন। এবং আমরা দেখেছি যে 1919 সালে ব্রিটিশ সরকার তাকে কি দিয়েছিল, খেতাব দিয়েছিল, কি উপাধি দিয়েছিল, নাইট উপাধি। সেই জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেটা ভারতের অমৃতেশ্বর নামক স্থানে সেই রাখি পূর্ণিমার দিন কি যে অনেক বড় যে হিন্দুদের একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে অনেক লোক জমায়েত ছিল। তো সেখানে কি করেছিল, নির্বিচারে গুলি চালিয়ে, এই ব্রিটিশ সরকারের যে সেনাবাহিনী ছিল তারা গুলি চালিয়ে সেখানে অনেক লোককে কি একদিনে হত্যা করেছিল। তো সেই জন্য তিনি কি করেছিলেন, এই ব্রিটিশ সরকারের দেওয়া যে খেতাব নাইট, সেই নাইট উপাধি তিনি বর্জন করেছিলেন। এবং তোমাদের আরো জানা দরকার যে রবীন্দ্রনাথের লেখা যে বসন্ত নাটক, সেই বসন্ত নাটকটা তিনি কি করেছিলেন, এই কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। এবং এই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলি, বিশ্বকবি বলি, তাই না? তো এই ব্রহ্মচর্যাশ্রম একটা কি ছিল, যে একটা স্কুল ছিল, সেই স্কুলের পরিচালক ছিলেন হলো ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তো সেই ব্রহ্মবান্ধব উপাধ্যায় কি করতেন, এই বিশ্বকবিকে গুরুদেব বলতেন, বা এই রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলতেন, এবং তিনি কি বলতেন, তাকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন বা নাম দিয়েছিলেন। এবং তোমাদের বইয়ে আর যে মানে কি আছে, তথ্যগুলি আছে, যে আমরা সবাই জানি যে উনি জমিদার পরিবারের সন্তান, এবং এই জমিদারি দেখাশোনা করার জন্যই কিন্তু তিনি কি করেছেন, যে এই বাংলাদেশে তিনি এসেছেন সেই 1884 সালের দিকে, 84 সালের দিকে তিনি সেই কুষ্টিয়ায় এসেছেন। এবং কুষ্টিয়ায় এসে তিনি বোটে বসে, নৌকায় বসে সেই কবিতাগুলো লিখেছেন। বিশেষ করে তোমার হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থের যে কবিতাগুলি আছে, এই কবিতাগুলি তিনি কি করেছিলেন, লিখেছিলেন। এবং রবীন্দ্রনাথকে কি বলা হয়, বাংলা ছোট গল্পের জনক বলা হয়, তাই না? তাহলে এই রবীন্দ্রনাথের যে ছোট গল্পগুলি আছে সেগুলি কিন্তু তিনি কি করেছেন, এই কুষ্টিয়ায় অবস্থান কালেই তিনি লিখেছিলেন। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে 1941 খ্রিস্টাব্দের সেই 7ই আগস্ট, 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো এই জন্ম, মৃত্যু কিংবা আর যে তথ্যগুলি, এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। এবং তার বাইরে যে অতিরিক্ত তথ্যগুলি, যেগুলি তোমাদের জানা দরকার, সেরকম কিছু তথ্য আমি তোমাদেরকে এখানে দিয়েছি। তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেটা যে যেহেতু এটা ছোট গল্প, তাই না? তো ছোট গল্পটা কি জিনিস, আমরা সবাই জানি যে ছোট গল্পের কি হবে, ভূমিকা অংশটা নাটকীয়তা দিয়ে শুরু হবে এবং এর উপসংহারটাও কি হবে, নাটকীয় ভাবেই শেষ হবে। তো সেই জন্য তোমরা কিন্তু নবম দশম শ্রেণীতেও পড়ে এসছো যে তোমাদের যে সাহিত্যের রূপ ও রীতি ছিল, সেখানে কিন্তু ছোট গল্প সম্পর্কে অনেক তথ্য দেওয়া ছিল, যে কি হবে, যে শেষ হয়ে হইল না শেষ, যে ছোট গল্প শোনার পরে কি হবে, মনের মধ্যে আমাদের একটা আক্ষেপ থেকেই যাবে যে আসলে এরপরে কি হতো কিংবা এরপরে কি হওয়া উচিত ছিল। তো যেখানে কি থাকে, জীবনের খণ্ডাংশ থাকে। তো সেই জন্য এক এক ছোট গল্পকার এক এক রকম কথা বলেছেন। যে কোনো গল্পকার বলেছেন যে যে গল্প এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায়, এরকম গল্পকে কি বলা হয়, ছোট গল্প বলা হয়ে থাকে। কিংবা যেমন আমেরিকার ছোট গল্পকার আছে ই.এ. পো। ই.এ. পো, ই.এ. পো। এই ই.এ. পো কি বলেছেন ছোট গল্প সম্পর্কে? তিনি ছোট গল্প সম্পর্কে বলেছেন যে অর্ধ থেকে 1-2 ঘন্টার মধ্যে,
অর্ধ থেকে মানে কি আধা ঘন্টা থেকে 1-2 ঘন্টার মধ্যে যে গল্পটা শেষ হয়ে যায় সেটাই আসলে ছোট গল্প। কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে ইংরেজ গল্পকার আছে H.G. ওয়েলস, এই ইংরেজ গল্পকার H.G. ওয়েলস কি বলেছেন যে 10 থেকে 50 মিনিটের মধ্যেই যে গল্পটা পড়ে শেষ করা যায় সেটাই হলো আসলে ছোট গল্প। আবার প্রমথ চৌধুরী ছোট গল্প সম্পর্কে কি বলেছেন, যে প্রমথ চৌধুরী বলেছেন যে শুধু গল্প হলেই হবে না, সর্বোপরি কি শুধু ছোট হলেই হবে না, আকারে ছোট হলেই যে সেটা ছোট গল্প হবে এরকম নয়, সর্বোপরি সেখানে অবশ্যই একটা গল্প থাকতে হবে। তো এরকম বিষয় কি ছোট গল্প নিয়ে অনেকেই বলেছেন যে ছোট গল্প কি হবে, যে অর্ধ থেকে 1-2 ঘন্টার মধ্যে শেষ হতে হবে, অথবা 10 থেকে 50 মিনিটের মধ্যে শেষ হতে হবে, অথবা আকারে ছোট হবে, নাটকীয়তা দিয়ে শুরু হবে, নাটকীয়তা দিয়ে শেষ হবে। আর রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প সম্পর্কে সবচেয়ে কি করেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি সেই সোনার তরীর তোমার বর্ষা যাপন কবিতায় তিনি বলেছেন যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। বলছে যে নাহি তত্ত্ব নাহি উপদেশ, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। তার মানে কি, যে এখানে যে কবিতার যে কয়টা লাইন আমি বলেছি এই লাইনটার মধ্যে আসলে ছোট গল্পের মর্ম কথা কি করেছেন রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তো ঠিক আছে বন্ধুরা, আমরা সবাই কি করলাম যে আসলে ছোট গল্পটা কি জিনিস এবং এর মধ্যে কি থাকে, যে পাত্রপাত্রী বা চরিত্রের সংখ্যা কম থাকে, এটার কি গণ্ডিটা কম হয় এবং অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, যেখানে কি হয় উপসংহারটা অত্যন্ত নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়। তো আমরা সেরকমই একটা গল্প অপরিচিত আজকে আমরা পড়তে যাচ্ছি। যে অপরিচিতা গল্পের আসলে মূল বিষয়টা এরকম যে রবীন্দ্রনাথ সেই সময়ে যে হিন্দু সমাজে যে পণ প্রথাটা ছিল, যে যৌতুক প্রথাটা ছিল, আমরা দেখেছি যে ওনার কিন্তু অনেক গল্পে, বিশেষ করে হৈমন্তী গল্পটা তোমরা সবাই হয়তো বা মানে এই চরিত্রটা সম্পর্কে জেনে থাকবে, আর যদি না জেনে থাকো তাহলে রবীন্দ্রনাথের যে ছোট গল্প হৈমন্তী আছে এটা তোমরা পড়ে নেবে, যে যৌতুকের কারণে তাকে কিভাবে নিজের জীবন কি করতে হয়েছিল, বিপন্ন করতে হয়েছিল। তো আমরা এই অপরিচিতা গল্পে এসে একটু ভিন্ন রকম চরিত্র দেখব, যে এখানে এসে আমরা দেখতে পাবো যে এখানে একটা প্রতিবাদী নারী চরিত্র, একটা প্রতিবাদী নারী চরিত্র দেখতে পাবো, যে নারী চরিত্র কি করবে, যে যৌতুকের কারণে তার বিয়ে কি হবে, যে ভেঙে যাবে, কিন্তু সে এতটাই প্রতিবাদী হবে যে সেই কি করবে, যে এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে যে যাকে এখানে কি দেখানো হয়েছে, যে যার কোনো এখানে কোনো ব্যক্তিত্ব নাই, যার কোনো মেরুদণ্ড নাই, যে তার অভিভাবকরা তাকে যেভাবে চালিয়েছে বা যেরকম করে বলেছে সে সেরকমই এখানে মানে তার মতামতটা সে সেভাবে ব্যক্ত করেছে। তো আমরা এখানে দুটো চরিত্র, গুরুত্বপূর্ণ চরিত্র পাবো। একটা চরিত্রের নাম হলো অনুপম, আর আরেকটা যে প্রতিবাদী নারী চরিত্র পাবো সেই নারী চরিত্র হলো কল্যাণী। তো কল্যাণীর সঙ্গে কি হয়, যে এই অনুপমের বিয়ে ঠিক হয়। কে বিয়ে ঠিক করেন, একদিকে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন, এবং এই আমরা দেখতে পাচ্ছি যে অনুপমের মামা। অনুপমের বাবা কি ছিল, উকিল ছিল, কিন্তু ছোটবেলাতে অনুপম যখন ছোট ছিল সেই উনি মারা গিয়েছিলেন। অনুপমের বাবা মারা যাওয়ার পরে যেহেতু অনুপম অত্যন্ত ছোট ছিল, সেই কারণে কি করতো, যে তার মামাই তাদের সংসারটা একদম আগলে রাখতো, যে যত মানে সংসারের দায় দায়িত্ব, ভালো মন্দ, সংসারের মনে করো যাবতীয় কিছু উনি কি করতেন, দেখাশোনা করতেন। তাহলে তিনি অনেক দেখে শুনে কি করলেন, যে ভাগ্নের বিয়ে ঠিক করলেন। তিনি ঠিক করার আগে এরকম দেখানো হয়েছে যে তিনি এমন ঘরে ভাগ্নেকে বিয়ে দিবেন যে মেয়েদের কি থাকবে না, অতটাও সহায় সম্পদ থাকবে না, এবং যেটুকু থাকবে সেটুকু কি করবে, ছেলে পক্ষকে উজাড় করে দিবে, এবং মেয়েকে তিনি ছোট ঘর থেকে নিয়ে আসবেন। এই কারণে নিয়ে আসবেন যে মেয়ে মাথা হেট করে কি করবে, শ্বশুর বাড়িতে ঢুকবে। তার মানে কি, শ্বশুর বাড়ির লোকজনেরা তাদের সহায় প্রতিপত্তির কারণে কি করবে, যে সম্পদ প্রতিপত্তির কারণে মেয়েকে সব সময় যেন ডমিনেট করে রাখতে পারে। তো আমরা এরকম ঘটনা দিয়েই আসলে এই গল্পটা
শুরু হয়েছে। তো আমরা দেখেছি যে এখানে সেই অনুপমের ব্যক্তিত্বহীনতার কারণে অনুপমের কি করতে হয়, বিয়ের আসর থেকে ফিরে আসতে হয়। তো এখানে যে অনুপম চরিত্রটা আমরা দেখব এবং এই ছোট গল্পের যে শুরুটা আমাদের হবে অপরিচিতা গল্প। যখন এই অনুপমের বিয়ে ভেঙে গিয়েছিল তখন তার বয়স ছিল কত, 23 বছর। এবং এই গল্পটা তিনি যখন আদ্যপ্রান্ত কি করছেন, যে বর্ণনা করছিলেন, তখন তার বয়স ছিল 27। তো সেই জন্যই দেখো এখানে তিনি শুরুতেই কি বলেছেন, যে আজ আমার বয়স 27 মাত্র, এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা যে ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গতি ধরিয়া উঠিয়াছে। তার মানে কি, যে 27 বছরের জীবন, এখানে তিনি কি করেছেন, যে সেই জীবনের এখানে মূল্যায়ন করেছেন, যে এই জীবন না গুণের হিসেবে বড় না দৈর্ঘ্যের হিসেবে বড়, যে 27 বছর বয়স মানুষের জীবনে এমন কোনো কি নয় যে অনেক লম্বা বা অনেক অভিজ্ঞ নয়, আবার একদম ছোটও নয়, বা এমন কোনো গুণ সম্পন্ন তিনি এমন কোনো মহত্ব তিনি দেখাতে পারেননি যার কারণে গুণের হিসেবেও এটা বড়। কিন্তু তবুও এটা কি যৌবনকাল এবং এই বয়সের একটা আলাদা মহত্ব যে আছে, সেই কথাটা তিনি এখানে কি করেছেন, যে তুলে ধরেছেন। তার মানে কি, যে আত্মসমালোচনাই হোক বা যে কারণেই হোক, এখানে তিনি এই কথা দিয়েই শুরু করেছেন। বলছে সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। তার মানে কি, তার জীবনের যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ছোট বলিয়াই সে ছোট করে লিখবে, কিন্তু ছোট হলেও কি আছে, ইহার যে আলাদা একটা মহত্ব আছে, সেই মহত্বের বর্ণনাই তিনি এখানে করেছেন। এবং এই গল্পটা আমরা কি করব, যে পড়তে গিয়ে দেখব যে একজন বলছে যে শুধুমাত্র উত্তম পুরুষের জবানিতেই, তার মানে কি অনুপম নিজের মুখে কি করেছেন, এই গল্পের আদ্যপান্ত বর্ণনাটা দিয়েছেন। সেই জন্য এখানে বলা হয়েছে যে উত্তম পুরুষের জবানিতেই এই গল্পটা লিখিত হয়েছে। উত্তম পুরুষ মানে কি, যে বক্তা, স্বয়ং বক্তা যখন কি করে, যে স্বয়ং বক্তার ক্ষেত্রে কি সর্বনামের যে রূপটা ব্যবহার হয় সেটাকেই কি বলা হয়, উত্তম পুরুষ বলা হয়। তার মানে কি, যে এখানে আমাদের যে নায়ক আমরা দেখতে পাবো সেই অনুপম, তারই জবানিতে আসলে এই গল্পটা প্রান্ত কি হয়েছে, যে বর্ণনা করা হয়েছে। বলছে যে কলেজে যতগুলো পাশ করিবার সব আমি চুকাইয়াছি, ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন, ইহাতে তখন বড় লজ্জা পাইতাম। কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ করিবার যেন অমন করিয়াই কি প্রকাশ পায়। তার মানে কি, যে কলেজের যতগুলি পাস আছে, তার মানে কি, যে মোটামুটি সে কি করেছে, এমএ পাস করেছে। এবং বলছে যে ছেলেবেলায় সে দেখতে অত্যন্ত সুন্দর ছিল। তো কি হয়, মাকাল ফল কাকে বলা হয়, যে গুণহীন কোনো ব্যক্তি কিন্তু দেখতে সে সুন্দর। তাহলে অনুপম নিজেকে এরকম করেই সে নিজের সমালোচনা করেছে, যে সে দেখতে এতটাই সুন্দর ছিল কিন্তু গবেট ছিল, তাই না? যে নিজের ব্যক্তিত্ব কিভাবে তৈরি করতে হয়, কিংবা নিজস্বতা কিভাবে তৈরি করতে হয়, মেরুদণ্ড কিভাবে তৈরি করতে হয়, এগুলা সে আসলে কোনো কিছুই শিখে ওঠে নাই। তো সেই জন্য সে নিজেকে মাকাল ফল বা শিমুল ফুলের সাথে তুলনা করেছে, যে মাকাল ফল দেখতে উপরে অনেক সুন্দর, কিন্তু ওটাকে যখন কি করা হয়, যে ভিতরে যখন ছিদ্র করে বের করা হয়, খুবই নোংরা একটা মনে করো বাজে পদার্থ ওর মধ্যে থাকে। কিংবা শিমুল ফুল উপরে দেখতে খুব সুন্দর, বাট ওটা যখন ছিঁড়বা তখন ওর মধ্যে পিচ্ছিল জাতীয় একটা কেমন ধরনের মনে করো যে বিশ্রী একটা পদার্থ বের হয়ে আসে, একটা রস বের হয়ে আসে। তো সেই জন্য নিজেকে এরকম করে বলেছেন, যে ছোটবেলায় যখন শিক্ষকরা তাকে কি করতো, যে এরকম করে উপহাস করতো, সে আসলে বুঝতেই পারতো না যে কেন তাকে এরকম করে শিক্ষকরা কি করে, যে উপহাস করে। এরপরে বলেছে দেখো, বলছে যে আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। বলছে মৃত্যুতে তিনি যে হাত ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। তিনি এটা বলছে যে ছোটবেলায় তার বাবা কি ছিল, উকিল ছিল, তারা গরিব ছিলেন, বাট পরবর্তীতে তার বাবা ওকালতি করে অনেক ধন সম্পদ কি করেছেন, অর্জন করেছেন। আর সেই কারণে কি হতো, যে
আমরা এই পরবর্তী অংশে যে তার বাবা এতটাই ব্যস্ত ছিল যে পরিবারের জন্য কিংবা সন্তানের জন্য কোনো কিছুর জন্যই কি করতে পারেনি, যে সে সময় দিতে পারেনি, যে মৃত্যু যে মারা গেছে এইটুকুই যেন তার প্রথম অবকাশ তিনি পেয়েছেন তার কর্মজীবনে। এরপরে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ, মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভুলেন না, আমাকেও ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এখানে দেখা হয়েছে যে অন্নপূর্ণাকে দেবী কি দুর্গা, তাই না, যাকে অন্নের দেবতা বলা হয়েছে। তাহলে এই দেবী দুর্গার কি ছিল? গজানন মানে কি? গজের মতো আনন মানে কি? যে গজ মানে কি? হাতি, তাই না? আর এই যে বলছে যে ছোট ভাইটি মানে কি? যে এখানে কার্তিকের কথা বলা হয়েছে, যে অনুপম নিজেকে সেই দেবী দুর্গার ছোট ছেলে কার্তিকের সঙ্গে নিজেকে তুলনা করেছে, যে সারাক্ষণ এই যে মায়ের কোলে এরকম করে মায়ের নেওটা হয়ে থাকে, যে সে মায়ের কোলে কোলেই ছিল। আসলে তার বয়স অল্প ছিল এবং মনে হয় যে সে বড় হওয়ার পরেও যে নিজেকে শানিত করে নিজের কি মানসিকতা আসলে বড় করা উচিত সেটাই সে করে উঠতে পারেনি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই অনেক বড় একটা গল্প, যদিও আমি যেটুকু যেহেতু অনুপমের কি অভিভাবক কি ছিল? মামা ছিল। তাহলে মামা অনেক খোঁজ করে কি করেছে, যে অনুপমের বন্ধু হরিশ নামে আমরা একটা চরিত্র পাবো, যে কলকাতার একটা শহর কানপুরে কাজ করে। তাহলে সে ছুটিতে এসে একটা মেয়ের সন্ধান দিয়েছে, যে মেয়েটা কি যে শিক্ষিতা, এরকম সাবলীল আচরণ বা সুন্দরী, সর্বদিক থেকেই অনেক ভালো। তো সেই মামাকে সেই খোঁজ খবর দেওয়ার পরে সব শোনার পরে কি হয়েছে, যে মামার পছন্দ হয়েছে, যে সে ডাক্তারের মেয়ে ছিল এবং তাদের এক সময় লক্ষ্মীর ঘর ভর্তি ছিল, মানে অনেক ধন সম্পদ ছিল, কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে। তাহলে কমে গেলেও কি, যে কমে গেলেও যা আছে সেটুকু কি করবে, মেয়েকে উজাড় করে দিবে। কিন্তু আমরা দেখেছি যে এখানে মামা কি করেছে, বিয়ের দিন মানে যা যা চুক্তি হয়েছিল, যে শম্ভুনাথ সেন সে অনুপমদের বাড়িতে এসে মেয়েকে কি কি দিবে না না দিবে বা কিভাবে বিয়ের আয়োজন করবে, সবকিছু কথা যখন সেটেল হয়ে গিয়েছিল, আমরা দেখেছি যে বিয়ের দিন যাওয়ার সময় কি করেছিল অনুপমের মামা, সেই স্বর্ণকার শ্যাঁকড়াকে নিয়ে গিয়েছিল, যে কল্যাণীর বাবা আসলে কল্যাণীকে যে গহনাগুলো দেওয়ার কথা ছিল সেগুলো সে ঠিকঠাক মতো দিবে কি দিবে না। তো আমরা এই যে এত ছোট মানসিকতার পরিচয় দিয়েছিল, তো সেই কারণে আমরা দেখেছিলাম যে এখানে শম্ভুনাথ সেন যেরকম মানে একজন ব্যক্তিত্বহীন বাবার, ব্যক্তিত্ব সম্পূর্ণ বাবার ভূমিকাই পালন করেছে, যে তিনি এখানে উল্লেখ করেছেন যে আমি বাবা হয়ে যদি আমার মেয়ের গহনা চুরি করি, বা যারা এইরকম মানসিকতা পোষণ করে সেরকম ঘরে যদি আমি মেয়েকে বিয়ে দিই, তাহলে আমার মেয়ে আসলে সেখানে গিয়ে